নমস্কার, একেবি টিভির প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত 4। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের আত্মীয়দের 2 লক্ষ ও আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। জানা গেছে, রবিবার সকালে যাত্রী বোঝাই একটি গাড়ি গিয়ে পড়ে সরজু খালের জলে। ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে 11 জন পুণ্যার্থীর। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় ঘটে এই ঘটনা। বাসে থাকা অন্যান্য যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় গভীরভাবে মর্মাহত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত তিনি আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। আগরতলা শহরে বনেদি ক্লাব অরুণোদয় সংঘ রবিবার রক্তদান জীবন দান স্লোগানকে সামনে রেখে আয়োজন করে এক রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর হিমানী দেববর্মা ও ক্লাবের কর্মীবৃন্দ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেন যে এখন থেকে দেখা যাচ্ছে রক্তদানের মাধ্যমে যে কোনো শুভ কাজ করা হয়ে থাকে। যে কোনো অনুষ্ঠানে রক্তদান করা হয়, এর মাধ্যমে মানুষের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। প্রসঙ্গক্রমে এদিন তিনি স্বামীজির উক্তি স্মরণ করে বলেন, স্বামীজি বলেছিলেন, জীবে প্রেম করে যে জন সেজন সেবিছে ঈশ্বর। ঈশ্বরকে আমরা কেউ দেখিনি, কিন্তু যে ধর্মের হোক না কেন রক্তদানের মাধ্যমে আমরা সেই কাজটি করে যাচ্ছি। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসেবে যাদেরকে আমরা জানি সনাতন ধর্ম, আমরা বিশ্বাস করি যে দানের মাধ্যমে কোনো কাজ যদি শুরু করি তবে তার সফলতা আসে। এটা বস্ত্রদান হতে পারে, জলদান হতে পারে, খাদ্যদান হতে পারে, অর্থদান হতে পারে। এবং বর্তমান সময় আমরা দেখি মা বাবার শ্রাদ্ধানুষ্ঠান, ছেলের অন্নপ্রাশন, কারোর বাড়িতে বিয়ের অনুষ্ঠান, সামাজিক কোনো অনুষ্ঠান রক্তদানের মাধ্যমে শুরু করেছে। যে জিনিসটা আমাদের সমাজের কাছে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে বন্ডিং তৈরি করার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা সেখানে গ্রহণ করে থাকে। যে কোনো মহৎ কাজ রক্তদানের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা বর্তমান সময় দেখতে পাই যে শুরু করা হচ্ছে। রবিবার আয়ুষ্মান ভারত স্কিমের অধীনে অবলম্বন পরিচালিত বটতলাস্থিত আপনা ঘর বৃদ্ধাশ্রমে একটি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থার সহযোগিতায় এক মেগা চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি স্ক্রিনিং এবং অ্যাডভান্স ফ্যাকো সার্জারির ব্যবস্থা করা হয়। এদিনের এই শিবিরে যাদের অপারেশনের প্রয়োজন তাদের বিনামূল্যে অপারেশন করার প্রতিশ্রুতিও দেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা আপনা ঘর বৃদ্ধাশ্রমের সভাপতি বিধায়ক দীপক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার, কর্পোরেটর জগদীশ দাস সহ অন্যান্যরা। এই উপলক্ষে মেয়র এদিন তার বক্তব্যে উল্লেখ করেন যে আজ থেকে 37 বছর আগে সামাজিক সংস্থা বৃদ্ধা মায়েদের নিজের করে নিয়ে তাদের যত্নে পালন করে সামাজিক দায়িত্ব পালন করে চলেছে। মায়েদের স্বাস্থ্যের যত্নের বিশেষ করে তাদের চোখের ছানি অপারেশন করার কাজে যারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছে তাদের এদিন ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। সরকারের পাশাপাশিও আমাদের সরকার চেষ্টা করছে সার্বিকভাবে রাজ্যের সকল অংশ মানুষকে সুস্থ রাখা, সুস্থ সামগ্রিকভাবে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা গণ্ডিং ব্যক্তিগত পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি আমাদের সরকার করে থাকে। কিন্তু সরকারের সঙ্গে সঙ্গে পাশাপাশি কিছু কিছু সামাজিক সংস্থা বা নার্সিংহোম বা মেডিকেল কলেজও আজকাল কিন্তু এই কাজগুলি করে আসছে। তারা হোক তার মধ্যে একটা অন্যতম সংস্থা, তারা দায়িত্ব এবং সুনাম সহিত তারা কিন্তু পরিচালনা করছেন তাদের সংস্থা। তো আমি বলবো যে এখানে অনেকেই বলেছেন যে অবলম্বন সামাজিক সংস্থা 36 বছরই পদার্পণ, 36 বছর আগে এই সমাজের অবক্ষয়কে দেখে বিশেষ করে বলবো যারা
যারা পরিবারে গেছে নির্যাতিত, অবাঞ্ছিত বা লাঞ্ছিত এই সকল মায়েদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে রাখা এবং তাদেরকে সুরক্ষা দেওয়া, যাতে কিন্তু অবলম্বন সামাজিক সংস্থা আজ থেকে 30 বছর আগে এই রাজ্যে শুরু করেছে। এই ধরনের সামাজিক সংস্থা রাজ্যে অনেক আছে, কিন্তু এই সকল মায়েদের বিশেষ করে যে সকল মায়েরা তাদের সন্তানকে অনেক কষ্ট করে সুশিক্ষিত করেছে, সমাজে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু ওই সন্তানদের তাদেরকে যেমন দেখেন না, তাদেরকে অপরিচিত মনে করেন বা বোঝা মনে করেন পরিবারে, তাদেরকে সাদরে গ্রহণ করে অবলম্বন বা আপনা করে আশ্রয় দিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন বা সুরক্ষা দিচ্ছেন সামাজিকভাবে। আমি অবলম্বনদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তারাও কিন্তু সামাজিক পরিবার সমস্ত কাজের মধ্যেও নিজের মায়ের পাশাপাশি মায়েদেরকে নিজের মায়ের মতো করে তাদেরকে শুশ্রূষা করা, তাদেরকে পরিষেবা দেওয়া এবং তাদেরকে রক্ষা করার কাজটা কিন্তু তারা করে যাচ্ছে। নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সতর্ক হন, আপনি কি ফ্ল্যাট বা প্লট কিনেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আগে নিশ্চিত হয়ে নিন প্রকল্পটি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অর্থাৎ TRERAর রেজিস্ট্রেশন আছে কিনা। এখনো পর্যন্ত TRERA 203টি রিয়েল এস্টেট প্রকল্পের রেজিস্ট্রেশন দিয়েছে। বিগত কয়েক বছরে 33 জন রিয়েল এস্টেটের গ্রাহক প্রতারিত হওয়ার পর TRERA অফিসে অভিযোগ নথিভুক্ত করেন, যার মধ্যে 31টি মামলায় সুষ্ঠু নিষ্পত্তি করেছে TRERA। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা BSc নার্সিং, GNM নার্সিং, ANM নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। রবিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা টাউন হলে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, স্বাস্থ্য সেক্টরটি গুরুত্ব দিয়ে দেখে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে বিশেষ সুবিধা দিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য দপ্তরও সেই দিশায় কাজ করছে। ত্রিপুরা রাজ্যে একটা সময় ছিল যখন উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্যের বাইরে যেতে হতো। উচ্চ মাধ্যমিক পাশ করে তারা বহির্রাজ্যে যেতে হতো উচ্চশিক্ষার জন্য। কিন্তু আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের শিক্ষার মান উন্নয়ন হয়েছে। শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে মান উন্নয়ন হয়েছে বলে তিনি জানান। হেলথ সেক্টরকে গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বিশেষ সুবিধা প্রদান করে যাচ্ছেন এবং স্বাস্থ্য দপ্তর সে দিশায় কাজ করছে। ত্রিপুরা রাজ্যে একটা সময় ছিল যখন
হায়ার এডুকেশন বলুন, টেকনিক্যাল এডুকেশন বলুন, হেলথ সেক্টর বলুন, প্যারামেডিক্যাল বলুন, রাজ্যের বাইরে যেতে হতো হায়ার সেকেন্ডারি পাশ করে ছাত্রছাত্রীদেরকে। কিন্তু আজকে আমরা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই সুযোগ সুবিধা ত্রিপুরা রাজ্যের মধ্যেই প্রদান করতে পারছি ছাত্রদেরকে, এবং পরবর্তী সময়ে শুধু পড়াশোনার মাধ্যমে নয়, এখান থেকে পড়াশোনা করে পাস আউট হয়ে ছাত্ররা বিভিন্ন বাইরের হসপিটালগুলোতেও তারা নিজের জীবন জীবিকার জন্য সেখানে তাদেরকে বেছে নেওয়া হচ্ছে। রবিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে আগামী 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই দিবসকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দলের 9টি সাংগঠনিক জেলায় এই বিশ্ব আদিবাসী দিবস পালন করা হবে। পাশাপাশি 23 আগস্ট এডিসি দিবস রাজ্যের প্রত্যেকটি ব্লকে পালন করা হবে। এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে রাজ্যে এডিসিতে নতুন একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও জনগণের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করেনি। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, রাস্তাঘাট, পানীয় জল কোনো ক্ষেত্রে উন্নয়ন হয়নি বলে সোচ্চার হয় নেতৃত্ব। আগামী 9 তারিখ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই বিশ্ব আদিবাসী দিবসটাকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে সেন্ট্রালি না করে আমাদের কংগ্রেস পার্টি দলের 9টা ডিস্ট্রিক্ট, সাংগঠনিক ডিস্ট্রিক্ট, আমরা 9টা সাংগঠনিক ডিস্ট্রিক্টে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিশ্ব আদিবাসী দিবসটাকে উদযাপন করতে চলেছি। দ্বিতীয়ত 23 আগস্ট আমরা এডিসি দিবস পালনের মাধ্যমে প্রত্যেকটা ব্লকে, আমাদের 60টা ব্লকে আমরা এডিসি দিবস পালন করি। এবারে রবিবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত দলের রাজ্য কমিটির সভাপতি গৌরাঙ্গ রুদ্রপাল জানান, আজ গোটা ভারত জুড়ে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল সহ সর্বত্র বাঙালিরা মার খেয়ে চলেছে। অজুহাত দেখানো হচ্ছে যে বাঙালিরা বাংলাদেশি, বাঙালিরা অনুপ্রবেশকারী, বাঙালিরা বিদেশি, অথচ এই ভারতবর্ষ বাঙালিদের পিতৃভূমি, বাঙালিদের মাতৃভূমি বলে তিনি জানান। এই দেশের স্বাধীনতা আন্দোলনের হোতা বাঙালি বলে তিনি উল্লেখ করেন। যে আজকে গোটা ভারত জুড়ে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল সহ সর্বত্র বাঙালিরা মার খেয়ে চলেছি। অজুহাত কি দেখানো হচ্ছে? বাঙালিরা বাংলাদেশি, বাঙালিরা অনুপ্রবেশকারী, বাঙালিরা বিদেশি, অথচ এই ভারতবর্ষ বাঙালিদের পিতৃভূমি, বাঙালিদের মাতৃভূমি। এই দেশের স্বাধীনতার আন্দোলনের হুতা বাঙালি, বাঙালির প্রাণের বিনিময়ে, ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশের বিনিময়ে, মাস্টারদা সূর্য সেনের প্রাণের বিনিময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সংগ্রামের জন্য ভারতের স্বাধীনতা এসেছে। আর আজকে কিনা তাদের আমরা উত্তরসূরি, আমাদেরকে বলা হচ্ছে বিদেশি। যে রাজ্যে যেখানে যাচ্ছে বাঙালিরা কাজের সূত্রে, চাকরির সূত্রে, ব্যবসার সূত্রে, সর্বত্র বাঙালিরা পরে পরে মার খাচ্ছে। বলা হচ্ছে এরা অনুপ্রবেশকারী, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা। এই সমস্ত অপমানজনক কথা বলে বাঙালিদেরকে নিগ্রহ করা হচ্ছে। আর পত্রপত্রিকা প্রতিদিন সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে আসছে এই ধরনের অত্যাচার, বাংলা ভাষার উপর আক্রমণ। যে ভাষা এই ভারতবর্ষ সহ পৃথিবীর 3টা দেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশ সহ, যে ভাষা সংগ্রাম করতে গিয়ে কি বলবো আমাদের পূর্ব বাংলা তথা বাংলাদেশের জন্ম হয়েছে। মৃত ব্যক্তিদের আধার নম্বরের অপব্যবহার রুখতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে,
ইতিমধ্যে 1,17,00,000 আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। এই নিষ্ক্রিয় আধার কার্ডগুলি আর কোনো অর্থনৈতিক লেনদেন, কেওয়াইসি প্রক্রিয়া কিংবা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে না। ইউআইডিএআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, আধার ডেটাবেসের তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ করা হচ্ছে, সেগুলিকে যাচাই এবং বাছাই করা হচ্ছে। তারপর মৃতদের আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের 24টি রাজ্য এবং একাধিক কেন্দ্রশাসিত অঞ্চলের ডেটাবেস থেকে এখনো পর্যন্ত 1,55,00,000 মৃত্যুর রেকর্ড পাওয়া গেছে। তার মধ্যে 1,17,00,000 আধার কার্ড ইতিমধ্যে নিষ্ক্রিয় হয়েছে। আরো প্রায় 6,70,000 আধার কার্ডের যাচাই প্রক্রিয়া চলছে। অতি সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়া সহ একাধিক দেশ। তারপরে রাশিয়ার বিভিন্ন উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে সুনামির পাহাড় প্রমাণ ঢেউ। তারপর আবার জেগে উঠেছে রাশিয়ার এক ঘুমন্ত আগ্নেয়গিরি। একের পর এক প্রাকৃতিক ধাক্কায় খানিক বেসামাল রুশ প্রশাসন। এর মাঝে রবিবার ফের কেঁপে উঠল রাশিয়ার মাটি। এদিন কুরিল দ্বীপপুঞ্জে ফের অনুভূত হলো শক্তিশালী ভূকম্পন। এদিন রাশিয়ার পূর্ব প্রান্তের এই দ্বীপপুঞ্জে এই তীব্র কম্পন হয় বলে খবর। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7, অর্থাৎ গত সপ্তাহের ভূকম্পনের তুলনায় এটি তীব্র নয়। তবু সাধারণত 6 মাত্রার বেশি ভূমিকম্প বিভিন্ন ক্ষতির কারণ হয়। সেই হিসেবে এদিনের কম্পনের প্রভাবে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এর অনুমোদন প্রাপ্ত রাজ্যের ওষুধ বিক্রেতাদের সংগঠন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। ত্রিবার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের সভাপতি জে.এস. সিন্ডে। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজীব সিংহাল, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, সংগঠনের রাজ্য সভাপতি বিশ্বজিৎ সাহা সহ বিশিষ্টজনেরা। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজীব সিংহাল রবিবার এই অনুষ্ঠানে অনলাইনে ওষুধ বিক্রির কড়া সমালোচনা করেন। आज भी वो TSR एज है। एआईओसी ने अपने हजारों सजेशन हमारे लोगों के माध्यम से, हमारे 1175 लोगों ने अपने मेल के माध्यम से सजेशन दिए। उन सजेशनों पे आज तक कोई कार्रवाई नहीं की। केंद्र शासन ने एक एफिडेविट देके कोर्ट में भी ये बोला है कि आज तक ये TSR लागू नहीं हुई है और इसमें कोई कानून अभी तक नहीं बना है। लेकिन हमारा दुर्भाग्य দুর্গাপূজা খুব একটা বেশি দূরে নয়। অনেক আগে থেকে পুজোর প্রস্তুতিতে বিভিন্ন সামাজিক সংস্থা নেমে পড়েছে। এমনই ছবি রবিবারও দেখা যায়। নীর ও অরণ্যের সমাহার আমাদের জীবনের আধার, এই মননশীল থিমকে সামনে রেখে বছরের দুর্গাপূজার আয়োজন করেছে নবদিগন্ত সামাজিক সংস্থা। চলতি বছরের সংস্থার 58তম দুর্গাপুজো পালিত হতে চলেছে। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে এই পুজোর সূচনা হয়। পুজোর সূচনার পাশাপাশি সংস্থার সভাপতি ও সম্পাদক জানান, দুর্গাপূজা আমাদের কাছে শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক ও পরিবেশ সচেতন বার্তা বহন করে। এবারের থিমের মাধ্যমে আমরা পরিবেশের গুরুত্ব ও মানব জীবনে জলের অপরিহার্যতার বিষয়টি তুলে ধরতে চেয়েছি। পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং সংস্থার তরফে জানানো হয়েছে, এবছরে পুজোতেও থাকবে পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার এবং সচেতনতার বার্তা। তো এবার আমাদের থিম হচ্ছে নীর ও অরণ্যের সমাহার আমাদের জীবনের আধার। পুরো প্রকৃতির উপরে যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বিগত দিনগুলোতে বিভিন্ন রকম প্লাস্টিকের জন্য, বিভিন্ন বর্জ্যের জন্য, যেগুলোর জন্য আমরা জীবন অতিষ্ঠ হয়ে গেছে, ওই প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য এবারে আমাদের থিম প্রকৃতির উপরে, যে ওদেরকে জীবজগৎকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, উদ্ভিদকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, ওগুলো যদি বেঁচে না থাকে আমাদের কোনো মূল্য নেই। আমরা টিকে থাকতে গেলে ওদেরকে টিকিয়ে রাখা অবশ্যই দরকার। ওই জন্যই ওদেরকে থিম রেখে আমাদের একটা বার্তা দেওয়া সমাজের কাছে, প্রায় ত্রিপুরার দেশবাসীর কাছে, ত্রিপুরার সবার কাছে। মাঝ রাস্তায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘটনা রবিবার চুরিল্লা বিধানসভার অধীন বাথানবাড়ি পঞ্চায়েত এলাকায়।
এ ব্যাপারে বিশালগড় ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মী জানান, আমাদের কাছে একটি খবর আসে যে শিখুরিয়ার বাতাম মোড়ার লেম্বুস্থল একটি জায়গা আছে, সেই জায়গায় একজন লোক মাঝ রাস্তায় পড়ে রয়েছে। খবর পেয়ে আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি মাঝ রাস্তায় এক ব্যক্তি পড়ে আছে অজ্ঞান অবস্থায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই আমরা। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। বিরতির পর চলে যাচ্ছি পরের খবরে। স্বামী ও স্ত্রীর মধ্যে বাক বিতণ্ডা, এর জের ধরে স্বামীর মারধরে গুরুতর আহত হয় স্ত্রী। ঘটনাটি ঘটে শনিবার রাত আনুমানিক 1:30 নাগাদ সাবরুমে। জানা যায়, শ্যামল মুন্ডা নামে ওই ব্যক্তি তার মা সহ স্ত্রী নমিতা ত্রিপুরাকে বেধড়ক মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাখে। পাশে নমিতা ত্রিপুরার বাবার বাড়ি। তারা এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় ঘটনাস্থলে। পরবর্তী সময়ে নমিতা ত্রিপুরাকে তার বাড়ির লোকজন উদ্ধার করে সাবরুম হাসপাতালে নিয়ে আসে। তবে এই বিষয়ে শ্যামল মুন্ডা ও তার মায়ের বিরুদ্ধে সাবরুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানায় নমিতা ত্রিপুরার পরিবার। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে নমিতার পরিবার। পিটাপিটি করছে, এখন দেখি আগে দেখি অবস্থা, মায়েরা মাথা মুখা পুরো চক টক কুলায় রাখছে আর কি। যারা মারছে হ্যার নাম কি? হ্যাঁ, নাম হচ্ছে শ্যামল মুন্ডা। যে মারছে? হ্যাঁ। আর যারা মারছে হ্যার নাম কি? সে অনিতা ত্রিপুরা, নমিতা ত্রিপুরা। তারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, স্বামী স্ত্রী। কি বিষয় নিয়ে ঝামেলা হয়েছে? মা পুঁতে মারছে আর দড়ি দিয়ে বাঁধে। মানে আপনার বোনেরে না শালিরে? শালিরে। শালির নাম কি? নমিতা ত্রিপুরা। তো হেরে কি কারণে মারছে? কি কারণে মারতে মধ্যে কথা কাটাকাটির ভিতরে, মানে এই মহিলাটা হচ্ছে রুয়া লাগাই আছে আর কি, ধান লাগাই আছে। আবার পরে বলে বাড়িতে ওই বাচ্চারা লিয়ে প্রবলেম হচ্ছে অল্প আর কি। তো মারছে কি? হ্যাঁ, বাচ্চারা লিয়ে বলে খাবার দিছিল, মানে বা কিটা হয়েছিল বলে, তো সঠিকটা আমি ঠিক পাইছি না কোনো। মারছে কি? হ্যাঁ, স্বামী। আর স্বামীর নাম কি? শ্যামল মুন্ডা। আর আরেকজন কে মারছে? আর শ্যামল মুন্ডার মা আর কি। মার নাম কি? মার নাম তো আমার মনে নাই। মানে গৃহবধূর উপর অত্যাচার হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনারা কি কই আইছেন? এখন তো সব রুম হসপিটালে লই আইছি। মানে হেরে কি দিয়ে মারছে? কি দিয়ে মারছে তো এখন তো কথা কইতে পারে না ঠিক। তো আপনারা দেখছি যে আইতে একটা দড়ি নিয়ে আইছেন, যে এটা দিয়ে মানে বাইন দেয়া পুরানের ভিতরে চেঁচা গেছে মারছে আর কি। আপনারা যে কি অবস্থা উদ্ধার করছেন হেরে? এখন যাই জায়গায় পুরা রয়েছে ঘরের মধ্যে, দড়ি দিয়ে বান্ধা। না, দড়ি খুলে লাগছে, বাচ্চাটি খুলছে। ওই ছোট বাচ্চা আছে ফাইনার, তো ওই বাচ্চাটি খুলছে আর কি। তো এখন আপনারা কি চান? এখন তো আমরা তো এখন চাইতে আছি এখন যে এটার একটা দরকার, যে যেভাবে আঘাত দিছে। তিনটি হাতির দাঁত উদ্ধার, চোরাচালান চক্রের পর্দা ফাঁস কৈলাসহরে। কৈলাসহর সোনাপুরে তল্লাশিতে উদ্ধার হয় এই হাতির দাঁত, পলাতক অভিযুক্ত। গৌরনগর ব্লকের অন্তর্গত খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের অরবিন্দনগর সোনাপুর এলাকায় বন দপ্তরের সহযোগিতায় 3টি হাতির দাঁত উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তি করে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে পুলিশের একদল অভিযুক্ত মায়ুব আলীর বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল ওই বাড়িতে নেশা জাতীয় দ্রব্য মজুত রয়েছে, কিন্তু বাড়ির আলমারিতে তল্লাশিকালে পুলিশ 3টি হাতির দাঁতের সন্ধান পায়। সঙ্গে সঙ্গে বন দপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাসের নেতৃত্বে বন দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং 3টি দাঁত উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তরের আধিকারিকরা জানান, উদ্ধার হওয়া দাঁতগুলি সুরক্ষিতভাবে রেঞ্জ অফিসে সংরক্ষণ করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। বাড়ির মালিক মায়ুব আলী পলাতক, তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস জানান, মায়ুব আলীর বিরুদ্ধে বন আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। আচ্ছা, আমরা
আজকে বিকাল 3:45 নাগাদ আমাকে কৈলাসহরে এসডিপিও সাহেব ফোন করেন যে খাওড়াবিল সোনাপুর এলাকাতে উনি একটা বাড়িতে একটা অ্যানিম্যাল টাক্স জাতীয় একটা জিনিস পাইছেন, তো আমাকে খবর দেন। তারপর আমি যাই, যাওয়ার পর আমরা এগুলি পাই। এই 3টা অ্যানিম্যাল টাক্স আমরা উদ্ধার করি। আর ওনার যার বাড়ি থেকে উদ্ধার করি ওনার নাম হচ্ছে ময়ূব আলী, আর বাবার নাম হচ্ছে মরম আলী। এটা হচ্ছে আপনার খাওড়াবিল সোনাপুর অরবিন্দনগর জায়গাটা। কিন্তু ময়ূব আলী তারা বাড়িতে গ্যাপা লাগে গেছিল, তাদেরকে রেস্ট করা গেছে না। আগামীতে আমরা এটা নিয়ে তদন্ত করতেছি, এটা কীভাবে আইব ওনার বাড়িতে আর কী আসে বিষয় পুলিশের সহায়তা আমরা আগামীতে এটা ইনভেস্টিগেশন। বেআইনিভাবে বন্য প্রাণীর অঙ্গ সংরক্ষণ ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বন দপ্তর ও পুলিশ প্রশাসন। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সাত সকালে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো 3 বছরের এক শিশুর। মৃত শিশুর নাম ফারহাদ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বক্সনগরে আশাপাড়ি এলাকায়। জানা গেছে রবিবার সকালে পরিবারের অলক্ষ্যে শিশুটি হয়তো খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছু সময় পর ওই শিশুর খোঁজে বের হয় তার মা বাবা। খুঁজতে খুঁজতে তারা শিশুটিকে না পেয়ে পুকুরে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বক্সনগর থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় মৃত শিশুর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে পাওয়া যাইতে আসে না, তখন তার মা বাবা দৌড়ে করে গেছে রাস্তার মধ্যে, গিয়ে পাওয়াইতে আসে না। তারপরে অনেকে কইতেছে পুকুরের মধ্যে দেখে, সেই পুকুরের মধ্যে নামছে, নামিয়া তখন পুকুর থেকে ধরতে পারছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেবি টিভির পর্দায়। নমস্কার।